হোয়াইট হাউস জানিয়েছে, চীন বছরে $17 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য কিনবে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিংয়ের বৈঠকের পর চীন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। 18 মে 2026 প্রকাশিত এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, বেইজিংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর চীন 2028 সাল পর্যন্ত প্রতি বছর $17 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য আমদানি করবে। 2026 সালের লক্ষ্যমাত্রা বছরের বাকি সময়ের জন্য অনুপাতে কার্যকর হবে। প্রস্তাবিত প্রতিবেদন 4টি আইটেমের তালিকার সমাপ্তি। হোয়াইট হাউস আরও জানায়, এই চুক্তি চীনের পূর্বঘোষিত অন্তত 87 মিলিয়ন মেট্রিক টন মার্কিন সয়াবিন কেনার প্রতিশ্রুতির অতিরিক্ত। এই প্রতিশ্রুতি গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শির বৈঠকে দেওয়া হয়েছিল। ফ্যাক্টশিট অনুযায়ী, চীন 400 বেশি মার্কিন গরুর মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ তালিকা নবায়নের মাধ্যমে বাজারে প্রবেশাধিকার পুনরায় চালু করবে। পাশাপাশি মার্কিন কৃষি বিভাগের অনুমোদিত বার্ড ফ্লু মুক্ত অঙ্গরাজ্যগুলো থেকে পোলট্রি আমদানিও পুনরায় শুরু করবে। হোয়াইট হাউস আরও জানায়, ট্রাম্প ও শি, ইউএস চায়না বোর্ড অব ট্রেড এবং ইউএস চায়না বোর্ড অব ইনভেস্টমেন্ট নামে দুটি নতুন সংস্থা গঠনে সম্মত হয়েছেন, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ তদারক করবে। তবে চীন এখনও হোয়াইট হাউসের ঘোষণার আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা মন্তব্য দেয়নি। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শুক্রবার শেষ হওয়া 2 দিনের ট্রাম্প শি বৈঠকের পরেই আপডেট আসে। বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকলেও বড় ধরনের সুনির্দিষ্ট চুক্তির সংখ্যা তুলনামূলক কম ছিল। বেইজিংয়ে আলোচনার সময় ট্রাম্প ও শি অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে সমন্বয় বাড়ানোর চেষ্টা করেন। তবে তাইওয়ান ও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কিত সংবেদনশীল বিষয়গুলো তুলনামূলকভাবে এড়িয়ে যাওয়া হয়। শীর্ষ বৈঠক শেষে হোয়াইট হাউস জানায়, দুই পক্ষ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি উভয় নেতা হরমুজ প্রণালী খোলা রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন এবং বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তবে বেইজিং সরাসরি এ কথা বলেনি যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। তারা বরং ইরানের পারমাণবিক ইস্যু ও সংশ্লিষ্ট সব পক্ষের উদ্বেগের সমাধানে একটি সমঝোতায় পৌঁছানোর গুরুত্বের ওপর জোর দেয়। হোয়াইট হাউসের বিবৃতিতে তাইওয়ানের কোনো উল্লেখ ছিল না। স্বশাসিত এই দ্বীপকে চীন নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। তাইওয়ান প্রসঙ্গ বাদ পড়ার ঘটনা আসে শি জিনপিংয়ের সেই সতর্কবার্তার পর, যেখানে তিনি বলেন, বিষয়টি সঠিকভাবে পরিচালনা না করলে দুই পরাশক্তির মধ্যে সংঘর্ষ এমনকি বিরোধ সৃষ্টি হতে পারে। সিঙ্গাপুর ভিত্তিক হিনরিক ফাউন্ডেশনের বাণিজ্যনীতি প্রধান ডেবোরা এলমস বলেন, চীনের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না আসা পর্যন্ত ওয়াশিংটনের ঘোষণাগুলো সতর্কতার সঙ্গে দেখা উচিত। তাইওয়ানের প্রেসিডেন্ট বলেছেন, দ্বীপটির গণতন্ত্র ও সার্বভৌমত্ব ত্যাগ করতে কোনো চাপের কাছে নতি স্বীকার করা হবে না। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় স্বশাসিত এই অঞ্চলটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উইলিয়াম লাইচিংতে বলেন, তাইওয়ান কোনো সংঘাত উস্কে দেবে না বা বাড়িয়ে তুলবে না। তবে জাতীয় সার্বভৌমত্ব, মর্যাদা কিংবা গণতান্ত্রিক ও স্বাধীন জীবনধারা কোনো চাপের মুখে ছেড়ে দেবে না। প্রস্তাবিত প্রতিবেদন 3টি আইটেমের তালিকার সমাপ্তি। তিনি আরও বলেন, তাইওয়ান সবসময় তাইওয়ান প্রণালীতে বর্তমান স্থিতাবস্থা বজায় রাখার পক্ষেই থেকেছে। পরিবর্তনের চেষ্টা করছে অন্য পক্ষ। তার অভিযোগ, চীনই আঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে পুনরেকত্রীকরণের অঙ্গীকার করেছে। এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারের পর। সেখানে তিনি বলেন, তাইওয়ান ইস্যুতে তিনি কাউকে স্বাধীন করতে চান না। সপ্তাহের শুরুতে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর এই সাক্ষাৎকার প্রচারিত হয়। এমন সময়ে এই আলোচনা সামনে এলো, যখন তাইপে ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত মন্তব্য অনুযায়ী, শি বলেন, তাইওয়ান প্রশ্নটি চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও সতর্ক করে বলেন, এটি ভুলভাবে পরিচালিত হলে দুই দেশ সংঘর্ষ বা এমনকি সরাসরি বিরোধেও জড়িয়ে পড়তে পারে, যা পুরো চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে। আবুজা, নাইজেরিয়া,
যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ান বাহিনীর অভিযানে আইএসআইএস দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু বিলাল আল মানুকির নিহত হওয়া সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে লেক চাঁদ অববাহিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী বিশ্লেষকদের মতে এটি একই সঙ্গে এই অঞ্চলের নিরাপত্তাহীনতার জটিল ও দীর্ঘস্থায়ী চরিত্রও তুলে ধরেছে। নাইজেরিয়ার বোরনো অঙ্গরাজ্যের বাসিন্দা আল মানুকি লেক চাঁদের কাছাকাছি একটি ঘাঁটি থেকে কার্যক্রম পরিচালনা করছিলেন। এটি বিশ্বের সবচেয়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটির কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। প্রস্তাবিত প্রতিবেদন একটি আইটেমের তালিকার সমাপ্তি। উত্তর পূর্ব নাইজেরিয়াকে ঘাঁটি হিসেবে বেছে নেওয়া ইঙ্গিত দেয় যে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স আইএসডব্লিউএপি এবং তাদের প্রতিদ্বন্দ্বী জামায়াতু আহলিস সুন্নাহ লিদ্দাওয়াতি ওয়াল জিহাদ যা বেশি পরিচিত বোকা হারাম নামে উভয় গোষ্ঠীর সহিংসতা আবারও বেড়ে চলেছে। বিশ্লেষকদের মতে সমান গুরুত্বপূর্ণ বিষয় হল বোকা হারামের নীরব পুনরুত্থান। নিরাপত্তা বাহিনী যখন মূলত শক্তিশালী আইএসডব্লিউএপি এর দিকে মনোযোগ দিয়েছিল তখন বোকা হারাম নিজেদের পুনর্গঠন করে। সাহেল অঞ্চলের নিরাপত্তা বিশেষজ্ঞ নেমি প্রিন্স উইল আল জাজিরাকে বলেন, আঞ্চলিক বাহিনী আইএসডব্লিউএপি এর হুমকি মোকাবিলায় মনোযোগ দেওয়ায়, বিশেষ করে তাদের উন্নত ড্রোন সক্ষমতার কারণে বোকা হারাম তুলনামূলক কম নজরদারির সুযোগে পুনর্গঠিত হতে পেরেছে। এর ফলে দুই গোষ্ঠীই নিজেদের শক্তি পুনর্নির্মাণ এবং নতুন হামলা চালানোর সুযোগ পেয়েছে। সীমান্ত, দুর্বল শাসন ব্যবস্থা ও সহিংসতা বিস্তার। বিশ্লেষকদের মতে লেক চাঁদ অববাহিকায় সহিংসতা পুনরুত্থান শুধু গোষ্ঠীগুলোর কৌশলগত পরিবর্তনের বিষয় নয়, এটি আঞ্চলিক সমন্বয় ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি দুর্বলতাও তুলে ধরে। নাইজেরিয়া ভিত্তিক গবেষণা সংস্থা এসবিএম ইন্টেলিজেন্সের এক বিশ্লেষক আল জাজিরাকে বলেন, যদিও মালি ও নাইজেরিয়ার সরাসরি সীমান্ত নেই, সাহেল অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বহু অরক্ষিত সীমান্ত রয়েছে যা জঙ্গি ও অস্ত্র চলাচলের সুযোগ দেয়। দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলার ধারাবাহিকতায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। জাতীয় জুবিলি অব প্রেইজ অ্যান্ড থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানটি পূর্বাঞ্চলীয় মার্কিন সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, দুপুর ১টা থেকে রাত ১০টা গ্রিনউইচ মধ্য সময় অনুষ্ঠিত হয়। জুবিলির ওয়েবসাইটে আয়োজকেরা জানান, তাদের উদ্দেশ্য ছিল ঈশ্বরের প্রতি একটি জাতি হিসেবে আমাদের দেশের পুনরায় অঙ্গীকার তুলে ধরা। এই অনুষ্ঠানে শিল্পী, পাদরি, নাগরিক অধিকারকর্মী এবং ট্রাম্পের রিপাবলিকান মিত্ররাও অংশ নেন। তাদের মধ্যে দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর টিম স্কটও ছিলেন। স্কট জনতার উদ্দেশ্যে বলেন, আমাদের অধিকার সরকারের কাছ থেকে আসে না, আমাদের অধিকার আসে রাজাদের রাজা ঈশ্বরের কাছ থেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ট্রাম্প প্রশাসনের সদস্যরাও ভিডিও বার্তা পাঠান, যা মঞ্চে প্রচার করা হয়। ট্রাম্পের ভিডিওতে তাকে হোয়াইট হাউসের রেজলিউট ডেস্কের পেছনে বসে দেখা যায়। সেখানে তিনি বাইবেলের ইতিহাসভিত্তিক একটি ভাষণ পড়ছিলেন, যেখানে ঈশ্বর রাজা সোলোমনের প্রতি তার অনুসারীদের সুরক্ষা এবং তাকে ত্যাগকারীদের ধ্বংসের কথা বলেছিলেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার ভিডিওতে যুক্তরাষ্ট্রকে এমন একটি দেশ হিসেবে তুলে ধরেন, যা খ্রিস্টীয় ধারণা দ্বারা অনন্যভাবে গঠিত। রুবিও বলেন, খ্রিস্টীয় পশ্চিমা সভ্যতার আগে অধিকাংশ সমাজ এবং সভ্যতা চক্রাকারে চিন্তা করত, নীল নদের বন্যা, বৃষ্টির প্রত্যাবর্তন, ফসল কাটা। তাদের কাছে ইতিহাস ছিল একটি চাকা। তিনি আরও বলেন, কিন্তু আমাদের বিশ্বাস আমাদের অজানার অসীম অন্ধকারের দিকে এগিয়ে যেতে আহ্বান জানায়। এটি আমাদের বলে পৃথিবীর সব জাতি ও প্রান্তে গিয়ে সুসমাচার পৌঁছে দিতে। তবে অনুষ্ঠানটি বিতর্কমুক্ত ছিল না। সমালোচকেরা উল্লেখ করেন, বক্তাদের মধ্যে মাত্র একজন অখ্রিস্টান ছিলেন, একজন রাব্বি।